অন্যরকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞানের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। আচ্ছা, এই যে আমরা যে বিল্ডিংগুলোতে থাকি কিংবা চারিদিকে যে বিল্ডিং দেখি, সেই বিল্ডিংগুলো কি দিয়ে তৈরি? ইট দিয়ে, তাই না? এই ইটগুলো কি করে? ইটগুলোকে একটার উপর আর একটা বসানো হয়, সিমেন্ট লাগানো হয়, আবার একটার উপর আর একটা বসানো হয়, বসিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, তাই না? একটা কাঠামো তৈরি করি। তাহলে এই যে আমাদের বিল্ডিংটা তৈরি হচ্ছে, এই বিল্ডিংটা কি ইটগুলাকে একটার উপর আরেকটা বসিয়ে আমরা সিমেন্ট দিয়ে বসিয়ে লাগাই, তারপরে কি ইটগুলা বিল্ডিংটার একটা কাঠামো তৈরি করে। আবার ইটের তৈরি যে পিলারগুলো থাকে বিল্ডিংয়ে, সেই পিলারগুলো কি করে? সেই বিল্ডিংটার টোটাল যে ভারটা, সেই ভরটাকে বহন করে। তাহলে এই যে ইটগুলা দিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেই ইটগুলা কি করছে? ইটগুলা বিল্ডিংয়ের কাঠামোটা গঠন করছে। ইটের তৈরি পিলারগুলা বিল্ডিংয়ের ভরটাকে বহন করছে, তাই না? আমাদের শরীরে এই যে হাড্ডিগুলো আছে, যে অস্থিগুলো আছে, তরুণাস্থিগুলো আছে, তোমরা পড়েছিলে আগের অধ্যায়ে যে অস্থি এবং তরুণাস্থি হচ্ছে কি কঙ্কাল যোজক টিস্যু, তাই না? তো এই যে অস্থিগুলো আছে আমাদের মানে পুরা শরীরে, এই অস্থিগুলা কি করে? এই অস্থিগুলা কিন্তু এই ইটের ভূমিকাটাই পালন করে আমাদের শরীরের জন্য। ইটগুলা যেমন বিল্ডিংয়ের জন্য একটা কাঠামো তৈরি করে দেয়, আমাদের শরীরের অস্থিগুলাও কিন্তু আমাদের শরীরের জন্য একটা কাঠামো তৈরি করে দেয়। ইটের তৈরি পিলারগুলা বিল্ডিংয়ের ভরটাকে বহন করে, তেমন আমাদের শরীরের অস্থিগুলা কি করে? আমাদের শরীরের অস্থিগুলাও আমাদের শরীরের টোটাল শরীরের ভরটাকে বহন করে। তাহলে এই যে অস্থি এবং তরুণাস্থি, সেগুলো কি কি কাজ করে বলো তো? আমাদের দেহের কাঠামো গঠন করে, দেহের ভরটাকে বহন করে। আচ্ছা, আমরা যে উঠে দাঁড়াতে পারছি, বসে থাকতে পারছি, হাঁটাচলা করতে পারছি, শুধু কি অস্থির জন্য সেটা করতে পারি? অবশ্যই না। এই অস্থিগুলোকে চালানোর জন্য, নাড়াচাড়া করানোর জন্য তো কিছু লাগে, তাই না? তো এই যে নাড়াচাড়া করানো, অস্থিগুলোকে নাড়াচাড়া করানো, একটার সাথে আর একটাকে জোড়া লাগানো, এগুলোর কাজটা কি করে বলো তো? পেশি করে। পেশিগুলা কি করে? পেশিগুলা অস্থির সাথে যুক্ত হয়, অস্থির সাথে যুক্ত হয়ে পেশি টান দেয় এবং অস্থিগুলা কি করে? নড়ে। এবং এই পেশির সংকোচন এবং প্রসারণ টানার কারণে আমরা কি করি? উঠে দাঁড়াতে পারি, বসতে পারি, শুয়ে থাকতে পারি, চলাচল করতে পারি, তাই না? তাহলে এই যে পেশিগুলা, সেই পেশিগুলা কিসের সাথে সংযুক্ত থাকে? অস্থির সাথে সংযুক্ত থাকে। তাহলে অস্থি এবং তরুণাস্থি যেগুলো, সেগুলো আরেকটা কি কাজ করে? পেশি সংযোজনের জন্য স্থানটাকে সৃষ্টি করে। তাহলে আমরা থার্ড কাজ বলতে পারি, পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। তাহলে এই যে অস্থি আর তরুণাস্থি মিলে এতগুলো কাজ করছে, অস্থি আর তরুণাস্থিকে আমরা যেন কি বলি? কঙ্কাল যোজক টিস্যু, তাই না? তো এই অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে যে তন্ত্রটা গঠিত হয়, সেই তন্ত্রটাকে আমরা বলি হচ্ছে কঙ্কাল তন্ত্র। এবং কঙ্কাল তন্ত্রের কাজটা তাহলে কি হবে? কঙ্কাল তন্ত্র অস্থি আর তরুণাস্থির সমন্বয়ে গঠিত হবে এবং কঙ্কাল তন্ত্র আমাদের দেহের কাঠামোটাকে গঠন করবে। যেমন ইটগুলো কি করেছিল? বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করেছিল। আর দেহের ভরটাকে বহন করবে, যেমন ইটের তৈরি পিলারগুলো কি করেছিল? বিল্ডিংয়ের ভরটাকে বহন করেছিল। আর আমাদের শরীরে এই যে পেশি সংকুচিত প্রসারিত হচ্ছে, পেশি টান দিচ্ছে, যার মাধ্যমে আমরা কি উঠতে পারছি, বসতে পারছি, শুয়ে থাকতে পারছি, চলাচল করতে পারছি। তো এই যে পেশিগুলো সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করবে, সেই তন্ত্রটাকে আমরা বলি হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রের আরও একটা কাজ আছে, যে আমাদের ভিতরে যে নরম অঙ্গগুলো থাকে, যেমন ফুসফুস কিংবা হৃৎপিণ্ড, এই নরম অঙ্গগুলোকে কি করবে? প্রোটেক্ট করে রাখবে, রক্ষা করে রাখবে। তাহলে কঙ্কালতন্ত্র কি? অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত এবং সেটা দেহের কাঠামো গঠন করবে, ভর বহন করবে, পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করবে এবং আমাদের শরীরের অন্তঃস্থ নরম অঙ্গসমূহকে রক্ষা করবে। তাহলে এই তন্ত্রটাকে আমরা কি বলতে পারি? কঙ্কাল তন্ত্র। আমাদের সমগ্র কঙ্কাল তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। কঙ্কালতন্ত্রের বাইরের অংশটাকে আমরা বলি বহিঃকঙ্কাল, যেমন আমাদের নখ কিংবা চুল কিংবা লোম, এগুলো বহিঃকঙ্কালের অন্তর্গত। আর কঙ্কালতন্ত্র বলতে মেইনলি আমরা অন্তঃকঙ্কালকেই বুঝি। তো অন্তঃকঙ্কালের আন্ডারে কি থাকে? অন্তঃকঙ্কালকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল
অক্ষীয় কঙ্কাল, আরটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে কঙ্কাল তন্ত্রকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি, বহিঃ কঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃ কঙ্কালের আন্ডারে কি কি থাকে, যে আমাদের নখ, চুল, লোম, এগুলো আমাদের বহিঃ কঙ্কালের আন্ডারে থাকে, অর্থাৎ কঙ্কাল তন্ত্রের বাইরে যে অংশটা থাকে। আর কঙ্কাল তন্ত্র বলতে আমরা মেইনলি অন্তঃকঙ্কালকেই বুঝি। কঙ্কালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কালের আন্ডারে কি কি থাকে আমরা দেখে নিই। করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। এবং উপাঙ্গীয় কঙ্কালের আন্ডারে থাকে পেক্টোরাল গার্ডেল, হাতের অস্থি, পেলভিক গার্ডেল এবং পায়ের অস্থি। অক্ষীয় কঙ্কালে টোটাল আমরা 80টা অস্থি পাবো। করটিতে থাকবে 22টা, মেরুদণ্ডে থাকবে 33টা, বক্ষপিঞ্জরে থাকবে 25টা। আর উপাঙ্গীয় কঙ্কালে আমরা টোটাল পাবো হচ্ছে 126টা অস্থি। পেক্টোরাল গার্ডেলে থাকবে হচ্ছে 4টা, হাতের অস্থি 2 হাত মিলিয়ে থাকবে হচ্ছে 60টা, পেলভিক গার্ডেলে থাকবে হচ্ছে 2টা এবং পায়ের অস্থি 2 পা মিলিয়ে থাকবে হচ্ছে 60টা। তাহলে আমাদের অন্তঃকঙ্কাল টোটালটাই অস্থি নির্মিত। এবং এই যে আমাদের কঙ্কালতন্ত্র, টোটাল কঙ্কালতন্ত্রে আমরা 206টা অস্থি পাই। কারণ আমরা জানি কঙ্কালতন্ত্র বলতে আমরা মেইনলি অন্তঃকঙ্কালকেই বুঝি, এবং কঙ্কালতন্ত্র যেটা অর্থাৎ অন্তঃকঙ্কাল আমাদের 206টা অস্থি নিয়ে গঠিত, যার মধ্যে অক্ষীয় কঙ্কাল 80টা অস্থির সমন্বয়ে গঠিত, উপাঙ্গীয় কঙ্কাল 126টা অস্থির সমন্বয়ে গঠিত। অক্ষীয় কঙ্কালের আন্ডারে আমরা পাচ্ছি করটির অস্থি, যার সংখ্যা হচ্ছে 22, মেরুদণ্ডের অস্থি, যার সংখ্যা হচ্ছে 33, বক্ষপিঞ্জরের অস্থি, যার সংখ্যা হচ্ছে 25। এবং উপাঙ্গীয় কঙ্কালের আন্ডারে আমরা পাচ্ছি পেক্টোরাল গার্ডেল, যাতে অস্থির সংখ্যা হচ্ছে 4, হাতের অস্থি, যাতে অস্থির সংখ্যা হচ্ছে 60, 2 হাত মিলিয়ে, পেলভিক গার্ডেল, যাতে অস্থির সংখ্যা হচ্ছে 2 এবং 2 পা মিলিয়ে অস্থির সংখ্যা হচ্ছে 60, অর্থাৎ টোটাল 126টা অস্থি। আর এই অক্ষীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কাল মিলে 206টা অস্থি আমরা পাই। ধরো এটা একটা মানুষ। এখন তোমরা অঙ্কে পড়েছিলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের কথা। তো আমি লম্ব বরাবর ওয়াই এক্সিস আঁকলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই বরাবর আমি এক্স এক্সিস আঁকলাম। এখন এই ওয়াই প্রাইম যেটা, এই অক্ষটা ওয়াই অক্ষটা হচ্ছে আমার শরীরের লম্ব বরাবর অক্ষ, তাই না? অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, লম্ব অক্ষ। তার মানে এই যে ওয়াই, এটা ধরো মূলবিন্দু ও, তাহলে এই যে ওয়াই ও ওয়াই প্রাইম যে এক্সিসটা, এই এক্সিসটা হচ্ছে আমাদের শরীরের কি লম্ব অক্ষ, তাই না? তোমরা ম্যাথে পড়েছিলে। এখন এই যে লম্ব অক্ষ বরাবর আমাদের কি কি পার্ট থাকে শরীরের, দেখো তো। আমাদের মাথাটা আছে, তাই না? তারপর আমাদের বুকের যে পোর্শনটা অর্থাৎ বক্ষপিঞ্জর সেটা আছে। আবার আমাদের টোটাল যে মেরুদণ্ড সেটা আছে। তাহলে লম্ব অক্ষ বরাবর আমরা কি পাচ্ছি, আমাদের মাথাটাকে পাচ্ছি। আবার আমাদের বুকের যে পোর্শনটা আছে অর্থাৎ বক্ষপিঞ্জর সেটাকে আমরা পাচ্ছি। আবার আমাদের যে মেরুদণ্ডটা আছে সেই মেরুদণ্ডটাকে আমরা এই লম্ব অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর পাচ্ছি। তাহলে এই যে আমাদের শরীরের লম্ব অক্ষ, এই লম্ব অক্ষ বরাবর আমরা যে মাথার অস্থি পাচ্ছি, বক্ষপিঞ্জর পাচ্ছি, মেরুদণ্ড পাচ্ছি, সেগুলোই হচ্ছে কি আমাদের অক্ষীয় কঙ্কাল। অর্থাৎ আমাদের শরীরের লম্ব অক্ষ বরাবর যে অস্থিগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল। সেগুলো সমন্বয়ে যে স্ট্রাকচারটা গঠিত হয় সেটাকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল। যেহেতু লম্ব অক্ষ বরাবর থাকে তাই নাম হয়েছে অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গীয় কঙ্কাল কেন? আমাদের শরীরের উপ অঙ্গগুলো কি কি দেখি, কি কি অঙ্গ বাদ গেল। হাত বাদ গেল, পা বাদ গেল, তারপর এই যে আমাদের কাঁধ বা শোল্ডার, এই শোল্ডারটা বাদ গেল। তারপরে এই যে আমাদের কোমরটা অর্থাৎ পেটের তলায় যে হিপ এর অংশটা থাকে, এই হিপের অংশটা বাদ গেল। সেটাকে আমরা বলবো হচ্ছে উপ অঙ্গগুলা, অর্থাৎ সেগুলো উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্গত। এই যে এক্স ও এক্স প্রাইম, এই যে অক্ষটা এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল কোনগুলো আমরা একটু দেখে নিই। এই যে এই জায়গাটা এক্স অক্ষের সমান্তরাল, এই যে এই জায়গাটা এক্স অক্ষের সমান্তরাল, এই জায়গাটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? এই জায়গাগুলো এক্স অক্ষের সমান্তরাল। তো এখানে কি কি আছে দেখি, আমাদের ওই শোল্ডার আছে, হাত আছে, আবার আমাদের হিপের যে অংশ, পেটের তলায় যে হিপের অংশটা, পেটের তলার অংশটাকে আমরা বলি হিপ বা পেলভিস, তো সেই অংশটা আছে। আবার আমাদের পায়ের অংশটা আছে, তাই না? তাহলে সেই সব জায়গাকে আমরা বলবো, সেই সব জায়গায় যে অঙ্গগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে উপ অঙ্গ, তাই না? হাত, পা, তারপর আমাদের শোল্ডার অংশগুলো,
হিপ বা কোমর অংশগুলো, সেগুলোকে আমরা বলবো উপ অঙ্গ। তাই সেই অংশে যে মানে অস্থিগুলো থাকে সেগুলো নিয়ে যে স্ট্রাকচারটা গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এখন পেক্টোরাল কি? পেক্টোরাল মানে হচ্ছে শোল্ডার। পেক্টোরাল মানে হচ্ছে শোল্ডার। আর গার্ডল মানে হচ্ছে, গার্ডল এটাকে ইংলিশে GIRDLE লেখে। গার্ডল মানে ইংলিশে একটা বোনি স্ট্রাকচার। বোনি মানে কি? বোনি মানে হচ্ছে অস্থিময় স্ট্রাকচার। এই গার্ডলটা কি করে? কোন একটা পোর্শনকে, শরীরের কোন একটা পোর্শনকে কি করবে? সাপোর্ট করবে, তাই না? অস্থিময় স্ট্রাকচার বা অস্থিময় সাপোর্টও বলতে পারি। তাহলে পেক্টোরাল মানে হচ্ছে শোল্ডার বা কাঁধ, আর গার্ডল মানে কি? গার্ডল মানে বনি বা অস্থিময়, বোন মানে তো অস্থি, তো বনি বা অস্থিময় একটা স্ট্রাকচার বা সাপোর্ট, যেটা একটা অংশকে সাপোর্ট করবে। তাহলে পেক্টোরাল গার্ডল যখন আমি বলবো, তার মানে কি আমার শোল্ডারে বা কাঁধে যে অস্থিময় স্ট্রাকচার বা সাপোর্টটা থাকবে সেটাকে আমি বলবো পেক্টোরাল গার্ডল। তাহলে আমার কাঁধে যে অস্থিময় সাপোর্টটা থাকবে সেটাকে আমরা বলবো পেক্টোরাল গার্ডল। আবার হাতের অস্থি, তো হাতের অস্থি 2 হাত মিলে 60টা অস্থি থাকবে। পেলভিস হচ্ছে আমাদের পেটের তলার অংশ, যেটাকে আমরা হিপ বলে থাকি। হিপ আমাদের পেটের তলার অংশ, যেটাকে আমরা হিপ বলে থাকি নর্মালি, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পেলভিস। পেটের তলার অংশ যেটাকে আমরা হিপ বলে থাকি, এই অংশটাকে আমরা বলি পেলভিস। আর গার্ডল মানে দেখেছিলাম অস্থিময় স্ট্রাকচার বা সাপোর্ট। তাহলে আমাদের পেটের তলায় অর্থাৎ হিপের অংশে যে অস্থিময় স্ট্রাকচার বা অস্থিময় সাপোর্টটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পেলভিক গার্ডল। এবং সেখানে আমরা পাই হচ্ছে 2টা অস্থি, আর পায়ে 2 পায়ে অস্থি মিলে 60টা। তাহলে এই হলো আমাদের কঙ্কালতন্ত্রের টোটাল অস্থি সংখ্যা। তোমরা দেখে থাকবে হয়তো যে করটিতে অনেক সময় বলা থাকে 29টা অস্থি থাকে। আসলে আমাদের 2 কানের ভিতরে, প্রত্যেক কানের ভিতরে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস নামে 3টা করে অস্থি থাকে। আমাদের প্রত্যেক কানের ভিতরে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, আমি এখানে লিখছি ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। আমাদের প্রত্যেক কানে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস এই 3টা অস্থি থাকে। অর্থাৎ 2 কানে কয়টা হলো? 6টা অস্থি। আর আমাদের গলায় একটা অস্থি থাকে, হাইওয়েড অস্থি বলা হয় সেটাকে। তো এই 3টা অস্থি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস আর হাইওয়েড অস্থি, এই অস্থিগুলোকে সাধারণত অস্থি গণনার মধ্যে ধরা হয় না, মাঝে মাঝে ধরা হয়। যদি ধরা হয় তখন আমরা বলে থাকি মাঝে মাঝে যে করটিতে 29টা অস্থি, কিন্তু আসলে সেই অস্থিগুলোকে অস্থি গণনার মধ্যে সাধারণত ধরা হয় না, যার কারণে আমরা বলি করটিতে 22টা অস্থি। তাহলে এই হলো আমাদের টোটাল কঙ্কালতন্ত্রের 206টা অস্থির একটা সাধারণ চিত্র।